আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু বর্ণ পয়েন্ট। আমি তোমাদের বাংলা মেন্টর আশিক। কয়েকদিন আগে আমি তোমাদের সুভার প্রথম ক্লাসটা নিয়েছিলাম, আজকে তার দ্বিতীয় ক্লাসটা। তো চলো শুরু করা যাক। তো প্রথমে কি ছিল আমাদের? তো আগের কাহিনী তো পড়ছিলাম আমরা, তো দ্বিতীয় কাহিনীতে আসি। এই কাহিনী, এই দ্বিতীয় ক্লাসে তোমাদের সাথে পরিচয় হবে নতুন একটা ক্যারেক্টার, নতুন কাহিনী, গল্পের নতুন মোড় এবং সুভার জীবনের নতুন একটা অধ্যায়। তো তোমরা সবাই একটু ভালোভাবে প্রিপারেশন নাও, ভালোভাবে পড়তে হবে। প্রথমে কি ছিল? গোসাইদের ছোট ছেলেটি, নাম তার, তাহার নাম প্রতাপ। নতুন নতুন ক্যারেক্টার কে? প্রতাপ। ছেলে কে? গোসাইদের ছোট ছেলে। ঠিক আছে। আচ্ছা, এরপরে কি ছিল? লোকটি নিতান্তই অকর্মণ্য। অকর্মণ্য মানে কি? যে বান্দার দ্বারা কোনো কাজ হয় না, যে বান্দা কোনো কাজ করতে পারে না বা তার দ্বারা কোনো কাজ করা পসিবলই না, তাকে অকর্মণ্য বলে। যে নিতান্তই অকর্মণ্য মানে তার দ্বারা কোনো কাজই সম্ভব না। ঠিক আছে। এরপরে সে যে কাজকর্ম করিয়া সংসারে উন্নতি করিবে, উন্নত করিতে যত্ন করিবে, বহু চেষ্টার পর বাপ মা সে আশা ত্যাগ করিয়াছেন। মানে কি? তার বাপ মা এই আশা বাদ দিয়ে দিছে যে সে সংসারে উন্নতি করবে বা সংসারে কোনো কাজে আসবে বা সংসারে হাল ধরবে। এই আশা তারা তার বাপ মা বাদ বাদ দিয়ে দিয়েছেন। কার বাপ মা? এই প্রতাপের বাপ মা। ঠিক আছে। আচ্ছা, অকর্মণ্য লোকের একটা সুবিধা এই যে অকর্মণ্য হলো কাজ করতে পারে না, কিন্তু তার একটা সুবিধা আছে। কি সুবিধা? আত্মীয় লোকেরা তাহাদের উপর বিরক্ত হয় বটে। আত্মীয়রা বিরক্ত হয় যে এই ছেলেটা কাজ কাম কিছু করে না, সারাদিন বসে থাকে, খায় দায় ইত্যাদি, কোনো কাজ কাজ করে না। তো আত্মীয়রা বিরক্ত হয় বটে, কিন্তু প্রায় তাহারা, তাহারা বলতে যারা অকর্মণ্য বুঝাইছে, তাহারা নিঃসম্পর্ক লোকের প্রিয়পাত্র হয়। মানে কি? যাদের সাথে সম্পর্ক নেই তাদের সাথে প্রিয়পাত্র হয়। এখন কেন প্রিয়পাত্র হয় সেটা বুঝতেছি আমরা। কারণ কোন কার্যে আবদ্ধ না থাকাতে তাহারা সরাসরি সরকারি সম্পত্তি হইয়া দাঁড়ায়। ভাই, তুমি কোনো কাজের দিকে ইনভলভ না থাকো, ধরো তুমি পড়াশোনা করতেছো না বা তুমি স্কুলে যাও না, কলেজে যাও না, তোমার পড়াশোনা নাই, তার মানে কি তুমি একদম ফ্রি। এখন তুমি যদি, বা তুমি অন্য কোনো কাজও করতেছো না, তুমি যদি কোনো কাজে আবদ্ধ না থাকো, দেখবা যে ওই পাড়ার গ্রামের যে বেশিরভাগ এটা হয় যে ওই বাড়ির কাকিমা বলছে এই অমুক এই গাছটা করে দে, বা এই তমুক গাছের থেকে আম পেড়ে দে। মানে কি? যদি তুমি কোনো কাজে আবদ্ধ না থাকো, তখন তোমাকে সবাই মানে বিভিন্ন কাজে বলবে, সবাই বিভিন্ন কাজ করতে বলবে, করে দিতে বলবে। এটাই বুঝেছি যে কারণ কোনো কার্যে আবদ্ধ না থাকার কারণে তাহারা সরকারি সম্পত্তি হয়ে দাঁড়ায়। সরকারি সম্পত্তি মানে সবাই ইউজ করতে পারে এরকম। ঠিক আছে। শহরে যেমন এক এক আধটা গৃহ সম্পর্কহীন সরকারি বাগান থাকা আবশ্যক, তেমনি গ্রামে দুই চারিটা অকর্মণ্য সরকারি লোক থাকার বিশেষ প্রয়োজন। এখানে কি বুঝেছি? যে শহরে যেমন এক আধটা সরকারি বাগান থাকা দরকার, যে সরকারি বাগান যেখানে সবাই আসে না, যে বিভিন্ন গার্ডেন শহরে গার্ডেন থাকে, বিভিন্ন লেক থাকে, তার পাশে বাগান টাগান থাকে, সরকারি বাগান যেগুলো যেখানে সবাই যেতে পারে এরকম, সবাই ইউজ করতে পারে। সেরকমই শহরে যেরকম সরকারি বাগান থাকা দরকার, তেমনি কি, তেমনি গ্রামে দুই চারটা অকর্মণ্য লোক থাকা দরকার। কারণ গ্রামের মানুষ যাতে অকর্মণ্য লোকদের দিয়ে মাঝে মাঝে কোনো কাজ করাতে পারে বা কোনো সাহায্যে আসতে পারে অন্য অন্য কারো লোকের, টাকার বিশেষ প্রয়োজন। কাজকর্মে আমোদে অবসর যেখানে একটা লোক কম পড়ে, সেখানেই তাহাদিকে হাতের কাছে পাওয়া যায়। ধরো বিভিন্ন, এটা বুঝাইছে কি, কাজে কোনো কাজে যদি ধরো কোনো লোক কম পড়ে, ধরো তোমার একটা কাজ করবা বাড়িতে, তো ফিক্স করা হয়েছে যে 12 জন লোক লাগবে, কিন্তু তুমি মোটমাট সব মিলাই 11 জন লোক ফিক্স করছো বা একজন আসে না এরকম। সেখানে তুমি এই অকর্মণ্য লোকদের যারা, তাদেরকে তুমি ডেকে আনতে পারো, কারণ তাদের তো কোনো নির্দিষ্ট কাজ নাই, তাদেরকে তুমি যে কোনো সময় ফ্রি পাবা। এই ফ্রি পেলে ভাই সবাই কাজে লাগে। তো ফ্রি পাবা এই জন্য হচ্ছে আহ ওই অকর্মণ্য লোকদের যদি তুমি নিতে পারো, তাহলে তোমার 12 জন হয়ে যাবে। তো এটাই বুঝাইছে যে ধরো কাজকর্মে আমাদের অবসরে যেখানে একটা লোক কম পড়ে, সেখানেই তাহাদিরকে হাতের কাছে পাওয়া যাবে, মানে তাদের দিয়ে ওই কাজটা সম্পূর্ণ করা যায়। ঠিক আছে। এরপরে হচ্ছে আমাদের ছিল প্রতাপের প্রধান শক্তি। প্রতাপের প্রধান শখ ছিপ ফেলিয়ে মাছ ধরা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রতাপের প্রধান শখ ছিপ ফেলিয়ে মাছ ধরা। প্রতাপের প্রধান শখ কি? ছিপ ফেলিয়ে
ধরা। কার প্রধান শখ? প্রতাপের। এটা কিন্তু মাঝে মাঝে এমসিকিউ আসে। প্রতাপের প্রধান শখ কি? ছিপ ফেলিয়ে মাছ ধরা। ইহাতে অনেক সময় সহজে কাটানো যায়। মাছ ধরাতে মাছ যদি তুমি ছিপটা ফেলাও অনেক টাইম লাগে মাছ ধরতে। এই জন্য বুঝেছি যে ইহাতে অনেক সময় সহজে কাটানো যায়। অপরাহ্নে নদীর তীরে ইহাকে প্রায় এই কাজে নিযুক্ত দেখা যাইত। অপরাহ্নে মানে কি? বিকালে। অপরাহ্ন মানে হচ্ছে বিকাল। ঠিক আছে? তো কি বলছে যে অপরাহ্নে নদীর তীরে, কোথায়? নদীর তীরে ইহাকে মানে প্রতাপকে প্রায় এই কাজে নিযুক্ত দেখা যেত, মানে এই কাজ করতে দেখা যেত। এবং এই উপলক্ষে সুভার সহিত তাহার প্রায় সাক্ষাৎ হইত। কার সাথে? কার সাথে সাক্ষাৎ হইত? সুভার সহিত হইত, সুভার সাথে। আচ্ছা, তো কখন সুভার সাথে সাক্ষাৎ হইত? এই যখন এই মাছ ধরা, ছিপ ফেলিয়ে মাছ ধরাতে যখন বিকেল বেলা এই প্রতাপ কাজে নিযুক্ত থাকতো, তখন প্রায় সুভার সাথে দেখা হইতো। তো এবং এই উপলক্ষে সবার সেই সাক্ষাৎ হইতো। যে কোনো কাজেই নিযুক্ত থাক, এখানে যে কোনো কাজে নিযুক্ত থাক মানে কি? প্রতাপ যে কোনো কাজে নিযুক্ত থাকুক না কেন, একটা সঙ্গী পাইলে প্রতাপ থাকে ভালো। ভাই একটা কাজের সাথে তুমি যদি তোমার কোনো কাউকে নিয়ে যাও, তখন ওই কাজটা করতে আরো ভালো লাগে। কোনো একটা সঙ্গী থাকলে কথা বলা যায় বা কাজটা তাড়াতাড়ি হয়ে যায়, ওই কাজ করার মন থাকে। তো এই জন্য বলছি যে যে কোনো কাজে নিযুক্ত থাক না কেন প্রতাপ, একটা সঙ্গী পাইলে প্রতাপ থাকে ভালো। মাছ ধরার সময়, আচ্ছা আরেকটা জিনিস, যে মাছ ধরার সময় বাক্যহীন সঙ্গী সর্বাপেক্ষা শ্রেষ্ঠ। মাছ ধরার সময় যখন তোমার হয়তো কোনদিন মাছ ধরছে কিনা জানি না, যদি তোমরা মাছ ধরতে যাও দেখবে কি মাছ ধরার সময় কেউ কথা বললে মাছটা পালায় যায়। এই জন্য বলছে যে মাছ ধরার সময় বাক্যহীন সঙ্গী সর্বাপেক্ষা শ্রেষ্ঠ, মানে কি যার যে কথা বলতে পারে না সেই সঙ্গী সবচেয়ে শ্রেষ্ঠ যখন মাছ ধরার সময়। এই জন্য প্রতাপের সুভার মর্যাদা বুঝিত, এবং এই জন্যই সুভা যেহেতু মাছ ধরতে যেত, এবং সরি প্রতাপ যখন মাছ ধরতে যেত এবং সুভা যখন তার সাথে দেখা করিত, তখন প্রতাপ সুভার মর্যাদা বুঝিত, কারণ সুভা তো কথা বলতে পারে না, আর মাছ ধরার সময় বাক্যহীন সঙ্গী সর্বাপেক্ষা শ্রেষ্ঠ। এই জন্য প্রতাপ সুভার মর্ম বুঝিত। এখানে দেখো, এই জন্যই সকলে সুভাকে শুভা বলিত। সবাই সুভাকে, সুভার পুরো নাম কি ছিল? সুভাষিনী। সুভাষিনীকে সবাই শুভা বলিত। এবং প্রতাপ আর একটু অতিরিক্ত আদর সংযোগ করিয়া সুভাকে সু বলিয়া ডাকিত। ইম্পর্টেন্ট, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, মাঝে মাঝে এমসিকিউ আছে, প্রায় এমসিকিউ আছে, যে প্রতাপ সুভাকে সু বলিয়া ডাকিত। সবাই শোভাকে শুভা বলিত, কিন্তু প্রতাপ অতিরিক্ত আদর সংযোগ করিয়া, মানে অতিরিক্ত আদর, মানে আদর ভালোবাসা সংযোগ করিয়া সুভাকে সংক্ষেপে সু বলিয়া ডাকিত। ঠিক আছে? এরপরে সুভা তেঁতুল তলায় বসিয়া থাকিত এবং প্রতাপ অনতিদূর ছিপ ফেলিয়া জলের দিকে চাহিয়া থাকিত। সুভা সুভা কোথায় বসে থাকতো? মাঝে মাঝে এই এমসিকিউ আসে। সুভা তেঁতুল তলায় বসিয়া থাকিত। সুভা তেঁতুল তলায় বসিয়া থাকিত এবং প্রতাপ অনতিদূর ছিপ ফেলিয়া জলের দিকে চাহিয়া থাকিত, মানে নদীতে অনেক দূরে ছিপ ফেলাইয়া ছিপের দিকে তাকায় থাকতো যে কখন মাছ ওঠে। তো প্রতাপের জন্য একটা করিয়া পান বরাদ্দ ছিল। প্রতাপের জন্য একটা করিয়া কি বরাদ্দ ছিল? পান। প্রতাপের জন্য এই বরাদ্দ করা পানটা আবার ইন্টারেস্টিং, এটা কি আছে সেটা বলে বুঝবা, যে প্রতাপের জন্য একটি করে পান বরাদ্দ থাকিত। বরাদ্দ থাকিত মানে কি? প্রতাপের জন্য একটা করে পান থাকতো, মানে পান আনা হতো। সুভা তাহা নিজে সাজিয়ে আনিত। সাজিয়ে আনিত মানে কি? সুভা সেটা নিজে বানায় আনতো। ঠিক আছে? এবং বোধ করি অনেকক্ষণ বসিয়া চাহিয়া ইচ্ছা করিত
প্রতাপের কোনো একটা বিশেষ সাহায্য করিতে এবং করিতে একটা কোনো কাজে লাগিতে কোনো মতে জানায় দিতে যে এই পৃথিবীতে সেও একজন কম প্রয়োজনীয় লোক নহে। এই কম প্রয়োজন লোক নহে কে? এটা কিন্তু প্রতাপ না, শোভা। শোভা কি করতো যে কোন একটা কাজে সাহায্য করতে চাইতো, প্রতাপকে কোন একটা কাজে সাহায্য করতে চাইতো, প্রতাপের কোন একটা কাজে লাগতে চাইতো, যায় যাতে প্রতাপও বুঝতে পারে বা সবাই বুঝতে পারে সেও পৃথিবীতে কোন কাজের লোক না, মানে তাকে তো কাজ সম্ভব। শোভা যে বোবা এই জন্য যে তার দ্বারা কাজ সম্ভব হবে না এরকমটা না, শোভার দ্বারাও কাজটা যে সম্ভব এটা শোভা প্রমাণ করতে চাইতো। কিন্তু কিন্তু কিছুই করিবার ছিল না। তখন সে মনে মনে বিধাতার কাছে অলৌকিক ক্ষমতার প্রার্থনা করিত, মন্ত্র বলে সহসা একটা আশ্চর্য কাণ্ড ঘটাইতে ইচ্ছা করিত, যাহা দেখিয়া প্রতাপ আশ্চর্য হইয়া যাইত, বলিত তাই তো, আমাদের সুবীর যে এত ক্ষমতা তাহা তো জানিতাম না। মানে শোভাকে যেত এই কাজটা হইতো না, কিন্তু কিছুই করিবার ছিল না। এরপরে হচ্ছে কিন্তু তখন সে মনে মনে বিধাতার কাছে মানে সৃষ্টিকর্তার কাছে অলৌকিক ক্ষমতা প্রার্থনা করত, যে মন্ত্র বলে সহসা এমন একটা আশ্চর্য কাণ্ড ঘটাইতে ইচ্ছা করিত, যাহা দেখিয়া প্রতাপ আশ্চর্য হইয়া, মানে প্রতাপকে ইমপ্রেস করার চেষ্টা করতো এক কথায়। এই আশ্চর্য করিয়া বলিত তাই তো, আমাদের সুবীর যে, সুবীর বলতে শুভা বোঝাইছে, আমাদের সুবীর যে এত ক্ষমতা তাহা তো জানিতাম না। তো কি একটা আশ্চর্য ঘটনা ঘটাতে চাইতো, যে মনে করো শুভা যদি, তোমাদের মনে করতে বলি না, এখানে বই লেখা আছে, মনে করো শুভা যদি জলকুমারী হইতো, নাকি মারমেড, শুভা যদি জলকুমারী হইতো, আস্তে আস্তে জল হইতে উঠিয়া সাপের মাথার মণি ঘাটে রাখিয়া যাইতো। মানে কি শোভা যদি, ধরো তোমরা ধরো যে মানে শোভা কোন জলকুমারী হইছে এবং আস্তে আস্তে জল থেকে উঠে এসে সাপের মাথার মণি ঘাটে এসে রাখিত, প্রতাপ তাহার তুচ্ছ মাছ ধরা রাখিয়া সেই মানিক লইয়া জলে ডুব মারিত। মানে প্রতাপের তার এখানে শোভা বুঝি দিত প্রতাপের তুচ্ছ মাছ ধরা রাখিয়া প্রতাপ সেই মানিক লইয়া, মানিক বলতে এখানে সাপের মণিটাকে বুঝাইছে, মানিক লইয়া জলে ডুব মারিত এবং পাতালে গিয়া দেখিত, এবং পাতালে গিয়া দেখিত রূপার অট্টালিকায় সোনার পালঙ্কে কে বসিয়া। মানে কি পাতালে মানে কি পানির তলে, পানির নিচে যদি প্রতাপ ওই মানিক নিয়ে ডুব দিত পানিতে এবং পানির নিচে গিয়ে দেখতো যে রূপার অট্টালিকায় সোনার পালঙ্কে কে বসিয়া আমাদের পানিকণ্ঠ ঘরের সেই বোবা মেয়ে সু। মানে এটা কিন্তু পুরোটুকু শুভার কল্পনা, যদি এরকম হইতো যে প্রতাপ তার তুচ্ছ মাছ ধরা বাদ দিয়া পানিতে ডুব দিয়া পানির তলে গিয়ে দেখতো যে সোনার পালঙ্কে, সরি, রূপার অট্টালিকায় সোনার পালঙ্কে কে বসে আছে, আমাদের বাণীকণ্ঠ পরিবারে সেই বোবা মেয়ে সু। আমাদের সু সেই মণিদীপ্ত গভীর নিস্তব্ধ পাতালপুরীর একমাত্র রাজকন্যা। মানে কি সেই যে অট্টালিকা, রূপার অট্টালিকা, সেই রাজ্যের পুরো পানির রাজ্যের একমাত্র রাজকন্যা কে? শুভা। এটা কিন্তু শুভার ইমাজিনেশন, আসলে কিছুই অসম্ভব নয়। কিন্তু তবুও সু শূন্য পাতালে, সু বলতে শুভা, শূন্য পাতালের রাজবংশ না জন্মাইয়া বাণীকণ্ঠ ঘরে আসিয়া জন্মিয়াছে, পাতালের রাজবংশে না জন্মে বাণীকণ্ঠ ঘরে জন্মেছে, এবং গোসাইদের ছেলে প্রতাপকে কিছুতেই আশ্চর্য করিতে পারিতেছে না। মানে সুভা যতই চেষ্টা করতেছে প্রতাপকে ইমপ্রেস করতে পারতেই আছে না। ঠিক আছে, এরপরে দেখো, এরপরে আসছে যে শোভার বয়স ক্রমেই বাড়িয়া উঠিয়েছে, কমে যে কমে সে যেন আপনাকে আপনি অনুভব করতেছে। মানে কি সে নিজেকে নিজে অনুভব করছে, মানে ছোটবেলা থেকে তার বসন্তকালে আসতেছে, বসন্তকালে দেখবা যে সবাই একটু মানে নিজেকে নিজে মনে করে যে তার অনেক শক্তি বা মানে সে কোনো কিছু পরোয়া করে না, সেরকমই সবার ক্ষেত্রে হয়েছে যে কমে সে যেন আপনাকে আপনি অনুভব করিতেছে, যেন কোনো একটা পূর্ণিমা তিথি মানে কি পূর্ণিমার রাতে, পূর্ণিমার সময়, ঠিক আছে, কোন একটা সমুদ্র হইতে একটা জোয়ারের স্রোত আসিয়া তাহার অন্তরাত্মা মানে কি নিজে ভিতরের আত্মাকে এক নতুন অনির্বচনীয় চেতনা শক্তিতে পরিপূর্ণ করিয়া তুলিতেছে। অনির্বচনীয় মানে কি, এখানে অনির্বচনীয় মানে হচ্ছে যা বচন করা যায় না, এরকম কিছু। অনির্বচনীয় মানে হচ্ছে যা কথায় প্রকাশ করা যায় না। যায় না। তো কি বলছে যে অনির্বচনীয় চেতনা শক্তিতে পরিপূর্ণ করিতেছে, মানে চেতনা শক্তি কি ফিলিংস,
সে আপনাকে আপনি দেখিতেছে, মানে কি নিজেকে সে ফিল করতেছে, ভাবিতেছে, প্রশ্ন করিতেছে, মানে নিজেকে সে নিজেই দেখতেছে, নিজেই ভাবতেছে, নিজেকেই প্রশ্ন করিতেছে, এবং কিন্তু বুঝিতে পারিতেছে না, কিন্তু নিজেকে প্রশ্ন করে বুঝতে পারতেছে না। আচ্ছা, তারপরে গভীর পূর্ণিমা রাত্রে, মানে গভীর পূর্ণিমা রাত্রে মানে কি, রাতের গভীর অংশে পূর্ণিমা রাত্রে, মানে যে যখন হচ্ছে চাঁদ পরিপূর্ণ থাকে, পূর্ণিমা রাত্রে তো তোমরা বুঝোই, পূর্ণিমা রাত্রে সে এক এক দিন ধীরে শয়ন গৃহে, শয়ন গৃহ মানে কি জানো? শয়ন গৃহ মানে শোয়ার ঘর, শোয়ার ঘর, শয়ন গৃহে দ্বার খুলিয়া, দ্বার মানে কি, এখানে দ্বার মানে হচ্ছে দরজা, দ্বার খুলিয়া ভয়ে ভয়ে মুখ বাড়াইয়া বাহিরের দিকে চাহিয়া দেখে পূর্ণিমা প্রকৃতি ও শোভার মতো একাকিনী সুপ্ত জগতের উপর জাগিয়া বসিয়াছে। মানে কি, পূর্ণিমা জগৎ যখন সে ঘরের দরজা খুলে, মানে শোবার ঘরের দরজা খুলে আস্তে আস্তে ভয়ে ভয়ে মুখ বের করে, তখন দেখে পূর্ণিমা প্রকৃতি, মানে কি পূর্ণিমার যে রাতের যে প্রকৃতিটা, পূর্ণিমা রাতের প্রকৃতিও শোভার মতন একাকিনী সুপ্ত জগতের উপর জাগিয়ে বসিয়াছে, মানে শান্ত জগতের উপর পূর্ণিমাটা একদম মানে ভরপুর হয়ে জমেছে, এরকম বুঝিয়েছে। যৌবনের রহস্য পুলকে বিষাদে অসীম নির্জনতার একেবারে শেষ সীমা পর্যন্ত, তার যৌবনের যে অসীম রহস্য পুলক, পুলক পুলক মানে আনন্দ, বিষাদ মানে কষ্ট, অসীম নির্জনতার একেবারে শেষ সীমা পর্যন্ত, মানে তার যৌবনে যে ইয়াটা কোশ্চেন গুলি, সে যে একটাকে বলছিলাম যে তার সে কোশ্চেন, নিজেকে কোশ্চেন করে, নিজেই ভাবে কিন্তু উত্তর পায় না, সেরকম এই কোশ্চেনের ভিতরে কিছু দুঃখ আছে, কিছু কষ্ট আছে, কিছু আনন্দ আছে, এগুলো হচ্ছে অসীম নির্জনতার একেবারে শেষ সীমা পর্যন্ত, মানে কি শেষ সীমা ছাড়াইয়া গিয়েও এরকম অসীম নির্জনতা, তার একাকিত্ব, এমনকি তাহা অতিক্রম করিয়াও, এই যে এখানে বলছে যে এমনকি তাহা অতিক্রম করিয়াও থম থম করিতেছে, মানে কি সেই নির্জনতা শেষ করো আরো আরো সামনে, একটি কথা কহিতে পারিতেছে না। এটা মানে বোঝা যাচ্ছে যে তার তার সাথে যে কি হচ্ছে, মানে যৌবনে যখন পড়ছে, ছোট শিশু থেকে যখন যৌবনে আসছে, তখন তার সাথে কি হচ্ছে সেটা তা বুঝতে পারতেছে না, কিন্তু সে কহিতে পারতেছে না। এই নিস্তব্ধ ব্যাকুল প্রকৃতির প্রান্তে একটি নিস্তব্ধ ব্যাকুল বালিকা দাঁড়াইয়া, মানে, প্রকৃতির শেষ প্রান্তে, প্রকৃতির সাথে একজন ব্যাকুল নিষ্প্রাণ নিস্তব্ধ ব্যাকুল প্রকৃতির প্রান্তে একটা নিস্তব্ধ ব্যাকুল বালিকা দাঁড়াইয়া, এইদিকে কন্যা ভারগ্রস্ত পিতামাতা চিন্তিত হইয়া উঠিয়াছেন। কন্যা ভারগ্রস্ত মানে কি, যার মানে এখানে ব্যাপারটা কন্যা ভারগ্রস্ত বলতে বোঝায় যে পিতামাতার উপর কন্যার একটা ভার, বাট এখানে নর্মালি অর্থ বোঝায় যে যার পিতামাতার জন্য, পিতামাতার কাছে যে কন্যাটা আছে, যার হচ্ছে বিয়ের বিয়ের বয়স হয়েছে, এরকম বোঝায়। চিন্তিত হইয়া উঠেছেন কে, পিতামাতা। লোক নিন্দা আরম্ভ করিয়াছে, মানে কি লোক নিন্দা মানে কি খারাপ কথা বলা শুরু করেছে। এমন কি এক ঘরে করিবে করিবে এমন জনরব শোনা যায়। এক ঘরে করিবে মানে কি সব ওই বাণীকণ্ঠ পরিবারকে আলাদা করে দিবে, এরকম ব্যাপার হচ্ছে এক ঘরে করে দেওয়া। বাণীকণ্ঠর সচ্ছল অবস্থা ছিল, বাণীকণ্ঠ কি ছিল, কি ছিল, বাণীকণ্ঠের সচ্ছল অবস্থা ছিল, বাণীকণ্ঠের সচ্ছল অবস্থা ছিল, বাণীকণ্ঠ সচ্ছল অবস্থা মানে কি, বাণীকণ্ঠ ছিল বড়লোক, বড়লোক ছিল, ডাইরেক্ট কোনো সচ্ছল অবস্থা বোঝা লাগবে না তোমার, তুমি ডাইরেক্ট বলবে বাণীকণ্ঠ বড়লোক ছিল। ঠিক আছে। দুই বেলায় সে মাছ ভাত খায়, এই তখন গ্রামের, তখন সেই সময়ের পরিবেশে সে দুই বেলায় মাছ ভাত খাইতো। অন্যান্য যেখানে মানুষ পান্তা ভাত খায় অথবা খাইতে পারে না এক বেলা, সেখানে বাণীকণ্ঠ কি খেত, মাছ ভাত খেত। এই জন্যই তাহার শত্রু ছিল, এই শত্রুরাই তাদেরকে এক ঘরে করে দিত, নিন্দা করতো, মানে যে বাণীকণ্ঠ যেহেতু বড় লোক ছিল, অনেক টাকা ছিল, এই জন্য তার শত্রু ছিল। ঠিক আছে। এরপরে আসছে যে স্ত্রী, স্ত্রী পুরুষ, এবার হচ্ছে স্ত্রী পুরুষের বিস্তার পরামর্শ হইল, বিস্তার মানে অনেক পরামর্শ হলো, নিজেরা স্বামী মানে সুভার বাবা এবং মা অনেক পরামর্শ করলো। কিছুদিনের মতো বাণী বিদেশে গেল, মানে বাণী কোথায় গেল, বিদেশে গেল, বিদেশে গেল মানে কি তখন হচ্ছে দেশের তার গ্রামের বাইরে গেল, এরকম বুঝেছে। অবশেষে ফিরিয়ে আসিয়া কহিল, অবশেষে ফিরে আসিয়া কি কহিল, চলো কলিকাতায় চলো। সে বাণীকণ্ঠে যেহেতু সচ্ছল অবস্থা ছিল, তাই সে গ্রামে না থেকে তার উপরে আবার সবাই নিন্দা শুরু করেছে, তাকে এক ঘরে করে দিবে, এই জন্য তারা স্বামী স্ত্রী পরামর্শ করে ভাবলো যে চলো কলিকাতায় চলো। তখন এটা কে বলছে, বাণীকণ্ঠ বলছে। মনে রাখো, বিদেশ যাত্রার উদ্যোগ হইতে লাগিল, বিদেশ যাত্রার উদ্যোগ হইতে লাগিল মানে কি, কলকাতা যাওয়ার মানে আরম্ভ করা, কলকাতা যাওয়ার জন্য, কলকাতা যাওয়ার জন্য তার আরম্ভ করলো, যে প্রিপারেশন নেওয়া শুরু করলো। ঠিক আছে।
কুয়াশা ঢাকা প্রভাতের মতো সুভার সমস্ত হৃদয় অশ্রু বাষ্পে একেবারে ভাসিয়া গেল। মানে কি যে তার কান্নায় চোখ ভরে গেল এরকম বুঝাইছে, বা কান্নায় যখন তোমরা কান্দা দেখবে কি তোমার চোখের পানির জন্য তোমাদের চোখটা মানে হালকা ঘোলা হয়ে যায় এরকম বুঝাইছে। যে একটা অনির্দিষ্ট আশঙ্কা বসে সে কিছুদিন হইতে ক্রমাগত নির্বাক জন্তুর মতো তাহার বাপ মায়ের সঙ্গে ফিরিত। ফিরিত মানে কি তার কোন একটা কোশ্চেনের জন্য, কোন একটা অনির্দিষ্ট আশঙ্কার জন্য তার বাপ মায়ের সাথে সে সবসময় ঘুরতো। কিন্তু ডাগর চক্ষু মেলিয়া, ডাগর ডাগর চক্ষু মানে কি বড় বড় চক্ষু তাকাইয়া, ওই যে আমরা বলছিলাম যে সুদৈর্ঘ্য পল্লব বিশিষ্ট তার চোখ, তার মানে কি বড় বড় চোখের পাতা তার, এবং এখানে বুঝেছে যে ডাগর চক্ষু মেলিয়া মানে বড় বড় চোখ মেলিয়া তাহাদের মুখের দিকে চাহিয়া কি একটা বুঝিতে চেষ্টা করিত, কিন্তু তাহারা কিছু বুঝাইয়া বলিতেন না। সুভা তার বাপ মার সাথে মানে বাপ মার দিকে তাকাইয়া মানে বড় বড় চোখ করে কিছু একটা বোঝার চেষ্টা করতো তার বাপ মা কি করতে চাইতেছে, কিন্তু তার বাপ মা তাকে ডিটেলসে বলতো না। ইতিমধ্যেই একদিন অপরাহ্নে, অপরাহ্নে কি অপরাহ্নে বলছিলাম, সরি মুছে বলছি, অপরাহ্নে মানে কি বিকেল, অপরাহ্নে কিছু ইতিমধ্যে একদিন অপরাহ্নে ছিপ ফেলিয়া প্রতাপ হাসিয়া কহিল, কিরে সু, এই লাইনটা ইম্পর্টেন্ট, কিরে সু তোর নাকি বর পাওয়া গেছে, তুই তুই বিয়ে করিতে যাচ্ছিস, দেখিস আমাদের ভুলিস নে। ঠিক আছে, এখানে কি বলছে, প্রতাপ একটু খোঁচা দিল, যে বলছে যে যখন প্রতাপ ওই মাছ ধরতে ছিল তখন সুভাকে দেখে বলছে কি রে সু, তোর নাকি বর পাওয়া গেছে, তুই নাকি বিয়ে করতে যাচ্ছিস, দেখিস আমাদেরকে ভুলিস নে। মানে আমাদেরকে ভুলে যাইস না, তুই বর বিয়ে বিয়ে করতেছিস, বর পাওয়া গেছে কিন্তু আমাদেরকে ভুলিস না, এরকম বুঝাইছে। যে বলি আবার মাসের দিকে মনোযোগ করিল, মানে কি প্রতাপ তাকে মানে পুরো সুভাকে পুরোটাকে ইগনোর করলো। এখন এই জন্য সুভার কি রিয়েকশন আমরা দেখি, সুভার রিয়েকশন কি, মর্মবিদ্ধ হরিণী ব্যাধের দিকে যেরকম করিয়া তাকায় নীরবে বলিতে থাকে, আমি তোমার আচ্ছা এদরুক আছি, মর্মবিদ্ধ হরিণী, মর্মবিদ্ধ হরিণী মানে কি যে যে হরিণীটা আঘাত পেয়েছে বা ব্যথা পেয়েছে এরকম, ব্যাধের, ব্যাধের মানে হচ্ছে এখানে শিকারী বুঝিয়েছে। ঠিক আছে, ব্যাধের মানে শিকারী, ব্যাধের মানে শিকারী, মর্মমিত হরিণী ব্যাধের দিকে যেরকম করিয়া তাকায়, মানে যে শিকারীটা হরিণকে আঘাত করছে বা হচ্ছে আহ, মারার চেষ্টা করছে, সেই শিকারীর দিকে হরিণী, হরিণী মানে হরিণ, মেয়ে হরিণ ও হরিণী যেভাবে তাকায় নীরবে বলিতে থাকে, আমি তোমার কাছে কি দোষ করিয়াছিলাম। মানে যে হরিণটা মারা যাচ্ছে বা যে হরিণকে আঘাত করা হয়েছে ওই শিকারী, শিকারীর দিকে তাকায় বলতেছে যে আমি তোমার কাছে কি দোষ করিয়েছিলাম। শোভা তেমনি করিয়া প্রতাপের দিকে চাহিল, মানে কি প্রতাপের দিকে শোভা এরকম করে তাকাইলো যে আমি তোমার কাছে কি দোষ করছিলাম, তুমি এই এই কথাটা কেন বলো, কারণ তো আগে আমরা বলছি যে শোভা প্রতাপকে ইমপ্রেস করতে চেষ্টা করছিল, বুঝছোই তো তোমরা। কিন্তু প্রতাপ শোভাকে জাস্ট ইগনোর করে দিল। এই মুহূর্তে শোভা কি বলছে যে আমি তোমাকে তোমার কি ক্ষতি করিয়েছিলাম। ঠিক আছে, সেদিন গাছের তলায় আর বসিল না। সুব্রত প্রতিদিন ওই যে প্রতাপের সাথে বসতো তেঁতুল গাছে, কোথায় তেঁতুল গাছে কোশ্চেন আসতে পারে, তেঁতুল গাছের তলায়। তো সেদিন আর বসে না, কারণ প্রতাপ তো ডাইরেক্ট ইগনোর করে দিয়েছে ভাই, তো এখন আর ওখানে বসে লাভ নাই। এরপরে দেখো কি বলছে, যে বাণীকণ্ঠ নিদ্রা হইতে উঠিয়া শয়ন গৃহে তামাক খাইতেছিলেন। শুভা ওখানে আর বসে নাই, ডাইরেক্ট না বসে এসে বলেছে। এখন কি বলছে যে বাণীকণ্ঠ নিদ্রা হইতে উঠিয়া শয়ন গৃহে তামাক খাইতেছিলেন। শুভা তাহার পায়ের কাছে বসিয়া তাহার মুখের দিকে চাহিয়া কাঁদিতে লাগিল। শুভা কার দিকে তাকিয়া কাঁদিতে লাগিল, বাণীকণ্ঠ মানে তার বাবা। তার বাবা কি করতেছিল, শয়ন গৃহে মানে শোবার শোবার ঘরে বসে বসে সে তামাক খাচ্ছিল। তো শুভা তার পায়ের কাছে এসে বসে বসে মুখের দিকে তাকিয়ে কাঁদিতে লাগিল। অবশেষে তাহাকে সান্ত্বনা দিতে গিয়ে মানিকণ্ঠ শুষ্ক কপালে ও কপলে অশ্রু গড়াইয়া পড়ল। এখানে কপল মানে কি, আবার কপাল ভাইব না ভাই, কপল মানে হচ্ছে এখানে গাল। কপল মানে গাল। তো কি বুঝাইছে যে আহ, অবশেষে তাহাকে মানে কি শুভাকে সান্ত্বনা দিতে গিয়ে বাণীকণ্ঠ শুষ্ক কপালে, শুষ্ক কপালে মানে আরে শুকনা কপলে, কপল মানে গাল, শুকনা গালে অশ্রু গড়াইয়া পড়িল, মানে কানতে কানতে তার চোখের পানিটা গাল শুকনা শুকনা গালে আসিয়া পড়ছে। ঠিক আছে, এরপরে লাস্টে কি হলো দেখো, যে কাল কলিকাতা যাইবার দিন স্থির হইয়াছে। মানে যেদিন ঘটনা ঘটছে শুভা কান্না করে, কান্না শুরু করছে প্রতাপের কাছে ইগনোর পাইয়া, তারপরে তার বাবার কাছে আইসা পায়ের কাছে এসে বসেছিল। এরপরে কি করলো, এই মানিকণ্ঠ তার
কান্না এসে বললো, তারও কান্না এসে বললো মেয়ের কান্না দেখে। তো লাস্টে কি হলো যে কালকে কলিকাতা যাওয়ার দিন ঠিক হইলো। সুভা কি করছে এখন দেখো, সুভা গোয়াল ঘরে তাহার বাল্য সখীদের কাছে বিদায় লইতে গেল। বাল্য সখীরা কারা ছিল? গোয়াল ঘরে সর্বাসী ও পাঙ্গুরি, যে দুইটা গাভী। তো বিদায় লইতে গেল, তাহাদিকে স্বহস্তে খাওয়াইলো। স্বহস্তে মানে কি? নিজের হাতে খাওয়াইলো। গলা ধরিয়ে একবার দুই চোখ যত পারে কথা ভরিয়া তাহাদের মুখের দিকে চাহিল। মানে কি? শেষবারের মতো তাদেরকে নিজে হাতে খাওয়াইলো, গলা ধরে আদর করলো, এবং গলা ধরিয়ে একেবারে দুই চোখে যত পারে কথা ভরিয়া তাহাদেরকে সাথে তাহাদের মুখের দিকে ঢালিল। মানে যত দুই চোখ দিয়ে সে যত কথা বলতে পারে, সে সেদিন লাস্টবারের মতো কথাটা বললো। দুই নেত্রপল্লব হইতে টপ টপ করিয়া অশ্রুজল পড়িতে লাগিল। নেত্র মানে কি? নেত্র মানে চোখ, ঠিক আছে? নেত্র মানে চোখ, পল্লব মানে পাতা। মানে কি? মানে কি? নেত্রপল্লব মানে কি? চোখের পাতা। তো কি হলো যে দুই নেত্রপল্লব হইতে টপ টপ করিয়া অশ্রুজল পড়িতে লাগিল। মানে বেচারা সুভা খালি কানতেই আছে ভাই। যাই হোক, তো দুই নেত্রপল্লব হইতে টপ টপ করিয়া অশ্রুজল পড়িতে লাগিল। দুই চোখের পাতা থেকে কান্না বের পড়তে হলো। সেদিন শুক্লা দ্বাদশী রাত্রি ছিল। সেদিন কিসের রাত্রি ছিল? শুক্লা দ্বাদশী রাত্রি। তো আমরা দেখতে হবে শুক্লা দ্বাদশী মানে কি। এটা মাঝে মাঝে এমসিকিউ তো আসে, আবার মাঝে মাঝে কথাও আসে। শুক্লা দ্বাদশী কি? শুক্লা দ্বাদশী মানে হচ্ছে চাঁদের 12তম দিন, ঠিক আছে? শুক্লা দ্বাদশী মানে কি? চাঁদের 12তম দিন। এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, মানে খুবই ইম্পর্টেন্ট। এমসিকিউ তে আসে, কতে আসে, যে কোনো জায়গায় আসতেই পারে, ঠিক আছে? তো সুভাষ স্বয়ং গৃহে হইতে বাহির হইয়া তাহার সেই চিরপরিচিত নদী তটে স্বল্প সজ্জায় লুটাইয়া পড়িল। চিরচেনা চিরচেনা নদী তটে মানে কি? নদীর তীরে। ওই যে সে মাঝে মাঝে দুপুরে যখন সবাই মাঝিরা ঘুমাইতে চাইতো, জেলেরা মাছ ধরতো না, তখন কি করতো সে? ওই যে নদীর পাড়ে গিয়ে বসে থাকতো, একা প্রকৃতির সাথে কথা বলতো। তো কি বলছে যে সুভাষ স্বয়ংক্রিয় হইতে বাইরে হইয়া সেদিন রাতে কিন্তু চিরপরিচিত সেই নদী তটে স্বল্প সজ্জায় লুটাইয়া পড়িল। মানে কি? আস্তে করে শুয়ে বসছে, ঠিক আছে? আস্তে করে শুয়ে বসে, যেন ধরণীকে, ধরণী মানে কি? ধরণীকে, যেন সে ধরণীকে, এখানে ধরণী বলতে পৃথিবী, ঠিক আছে? ধরণী মানে কি? পৃথিবী। ধরণী মানে পৃথিবী। যেন সে ধরণীকে এক প্রকাণ্ড প্রকাণ্ড মুখ মানবতাকে, আমরা আগের ক্লাসে পড়ছিলাম মুখ মানে কি? বধির। বধির মুখ মানবতাকে দুই বাহুতে ধরিয়া বলিতে চাহে, তুমি আমাকে যাইতে দিও না মা। কাকে বলছে? তার মাকে কিন্তু না, এখানে কিন্তু বলছে ধরণীকে, পৃথিবীকে। মানে ওই যে নদী তটে গিয়ে সে আস্তে করে দুই হাত সরাইয়া মাঠের উপরে দুই হাত সরাইয়া শুয়ে, এরকম মনে হয় যে দুই বাহু ধরে সে আঁকড়ে রেখেছে। এখানে কিন্তু বলা হয়েছে যে দুই বাহুতে ধরিয়া বলিতে চাহে, তুমি আমাকে যাইতে দিও না মা। মানে সেই গ্রামকে বুঝিয়ে দিতে, বা ওই মাটিকে বুঝিয়ে দিতে, তুমি আমাকে যাইতে দিও না, কোথায় যাইতে দিও না আমাকে। আমার মতো দুটি বাহু বাড়াইয়া তুমিও আমাকে ধরিয়া রাখো। মানে শুভা যেরকম নিজের দুই বাহু বাড়াইয়া সেই গ্রামের ওই মাঠকে বা ওই প্রকৃতিকে বা তার ধরণীকে যেভাবে ধরে রাখছে, সেরকমই সেও বলতেছে যে তুমিও আমারই মতন করে দুই বাহু ধরে আমাকে আটকে রাখো। তো এই পর্যন্ত ছিল, যদিও গল্পটা সংক্ষিপ্ত। আজকে এই পর্যন্তই ছিল। তো এই শুভ গল্পটা আমরা ক্লাস 1 এবং ক্লাস 2 দুই পর্বে মিলে শেষ করেছি, এবং তোমরা, আমার মনে হয় আমি ভালো করে বুঝাতে পেরেছি, কারণ সবগুলো ডিটেলসে বুঝিয়েছি, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।